অর্চনা দেবী আপনাদের এই সময় বলার সুযোগ পেয়েছি, আমি আশা করবো আমার যারা আছেন তারা একজনের উপর ওভারল্যাপ করবেন না। দুটো বিষয়ে তো কথা হচ্ছে, একটা হলো অনুপ্রবেশকারী আর আপনার যারা আপনার স্মরণে এসছে, ভারতের স্মরণে যারা ধর্মীয় কারণে, সম্মান বাঁচানোর কারণে, মহিলাদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য যারা এসে ভারতের স্মরণ করছে তারা শরণার্থী, এবং তাদের নাগরিকত্ব দেওয়াটা ভারতের এতদিন ধরে স্বাধীনতা পরবর্তীকালে প্রত্যেকে বলে এসছে কিন্তু কেউ দেয়নি। এখন এই অমিত শাহজি এই আইন চালু করলেন এবং এটা হলো, যার ফলে যারা সত্যিকারের ভুক্তভোগী তারা যার পর নাই খুশি। আমাদের এতক্ষণ কথা হচ্ছিল যে আমি তো ধরুন এখানে স্কুল কলেজে পড়েছি, আমি এখানে ভোট দিচ্ছি অ্যাডাল্ট হওয়ার পর থেকেই, ভোটার হওয়ার পর থেকেই আমার আধার কার্ড আছে, তাহলে আমি তো নাগরিক। পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী আমি নাগরিক, আমার নাগরিক, কিন্তু না, আপনারা এই জায়গাটায় ভুল করবেন না। কারো কাছে যদি আধার কার্ড থাকে, আধার কার্ড যদি কারো কাছে থাকে একটু খুলুন, এইটা হলো আধার। এই আধারের প্রথম বক্তব্য হলো আধার ইজ এ প্রুফ অফ আইডেন্টিটি, নট সিটিজেনশিপ। একদম নট সিটিজেনশিপ। আমার আধার থাকতে পারে, কেন নয়? এবার আমি বলছি কেন না, আমি শেষ করতে দেব না, খুব কম সময় নেব। ধরুন আমি যখন জমির পাট্টা, যার নেই নাগরিকত্ব সে পাট্টা পাবে। আমার মতো যারা মানুষ যারা চাকরি পেয়েও আইবি ভেরিফিকেশনে বলবে যে আপনার 71 সালের আগে কাগজপত্র দেখান, বা আপনি যদি, আমি যেমন লিখেছিলাম বাই বার্থ ইন্ডিয়া, বাংলাদেশ জন্ম, প্লেস অফ বার্থ, সেই জন্য আমাকে 2 বছর ভোগান্তি হয়েছে। ইন্ডিয়ান সিটিজেনকে বিয়ে করে তবে আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চাকরি পেয়েছি। আমার মতো এরকম বহু মানুষ চাকরির ক্ষেত্রে বলুন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে বলুন, ভিসা নিতে গিয়ে বলুন, জমির পাট্টা নিতে গিয়ে বলুন, এই যে মানুষগুলোকে দিনের পর দিন সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, আপনারা মিছিলে হাঁটাচ্ছেন, আপনারা আমাদের উস্কানি দিচ্ছেন। এই চাকরি পাওয়ার আগে মানে বাই বার্থ তো হলো না, ম্যারেজ করে, মানে বাই ম্যারেজ আপনি চাকরি পেলেন, ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে, তবে আপনি চাকরি পেলেন, তার আগে ভোট দেন দেশে? ভোট দিয়েছি, আমি ভোটার, আমার ভোটার কার্ড আছে। আপনি দেশে ভোট দিয়েছেন, দেশে চাকরি পাওয়ার জন্য আপনি আমার আধার কার্ড আছে, এলিজিবল হলেন না? বলতে দিন। বলুন। আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমি এখানে পড়াশোনা করেছি 2 বছর 3 বছর বয়স থেকে, নার্সারি থেকে, অথচ আমি এখানে সিটিজেনশিপ ছিলাম না। খুব সম্ভবত আপনাদের জন্য চাকরি পাইনি, খুব সম্ভবত 1 কোটি মতুয়া তখনকার হিসেবে, এখন তার চেয়ে অনেক বেশি, শুধু পশ্চিমবঙ্গে যারা ওপার বাংলা থেকে, খুব সম্ভবত আপনাদের জন্যই বা আপনাদের কথা বলেই বড়মা বীণাপানি দেবীকে কথা দিয়ে এসেছিলেন তৃণমূলের নেতারা। 14 বছর আমি সৌরভপ্রিয় বাবুর কাছে আসবো, সৌরভপ্রিয় বাবুর কাছে আসবো, প্লিজ। ডিসেম্বর 2014 কেন করেছেন? শুনুন, আমাদের সেটা তো আজকেও হতে পারে, কেন লঙ্গরখানা নাকি? কেন লঙ্গরখানা? লঙ্গরখানা? না লঙ্গরখানা, আরে লঙ্গরখানা নাকি? আরে শুধু তো লঙ্গরখানা নাকি? সেই হিন্দুদের শরণার্থী পাবে না, কথা বলতে দেব না, তাহলে সেই হিন্দুরা শরণার্থী পাবে না। যতই করো টিকিট তুমি পাবে না তৃণমূলে, তোমাকে সিপিএম এর অন্য কোথাও বলতে দিন, সেটাই হবে, জানো? অত জামচাপা করে লাভ নেই, কিছু পাবে না। এখানে সিএম এর আলোচনা বলতে দিন, শুধু তো বলতে দিন, শুধু বলতে দিন, সিএম এর আলোচনা শুধু তো প্লিজ। এখানে সিএম এর শুধু তো বাবু আপনার সময় তো বাধা দিন, আপনি কেন বারবার করছেন? কেন বারবার করছেন এটা? না, এটা করবেন না, এটা করবেন না। এতজন শরণার্থী, এতজন তাদেরকে শরণার্থীদের আবার না, এটা করবেন না, এটা করবেন না। আপনারা বিশ্বাসঘাতক বলে সবাইকে এটা ভাববেন না, প্লিজ 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 প্লিজ। শুধু তো প্লিজ বলছি, প্লিজ বলছি, এটা করবেন না। অন্য বলার সময় বলবেন। আমি একটু শেষ করিনি। আমাদের মতো মানুষগুলো যারা এই দেশে আসছি, এই দেশের খাচ্ছি, এই দেশের বড় হচ্ছে, এই দেশের সুখ দুঃখের সঙ্গে নিজের সব জড়িয়ে নিয়েছি, এক জামা এক কাপড়ে, সমস্ত সম্পত্তি নিজের আত্মীয় স্বজন বা ঠাকুর দাদাদের ফেলে এদেশে এসে রয়েছি, আমরা নাগরিকত্বের সম্মান পাইনি, অধিকার পাইনি। আজকে মোদী সরকার এই আইন প্রণয়ন করে আমাদের ইনক্লুশন করলো, আমাদের ঢুকিয়ে দিল যে আমরা ভারতীয় নাগরিক। এখানে কার কি অসুবিধা হচ্ছে জানি না, কিন্তু এর ফলে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হচ্ছে অবশ্যই। কারণ যারা অনুপ্রবেশ, সেটা কি ভয়? আমার প্রশ্ন এটাই ছিল যে তৃণমূল কাঁপছে কেন? পাগল হয়ে গেছেন, উল্টো পাল্টা ভুলভাল বকছেন, হিন্দু মুসলমান প্ররোচনা দিচ্ছেন, ভোটের বাজারে তিনি একটা কনসলিডেট করতে চাইছেন একটা শ্রেণীকে, এবং উল্টো পাল্টা বলছেন যে এইটা ফিল আপ করলে তুমি হয়ে যাবে অনুপ্রবেশকারী, তুমি ফিল আপ করবে না। আমি ঝন্টু বড়াইকের কাছে আসবো। জন্টুবাবুর কাছে অনেকগুলো কাগজের, পুরনো খবরের কাগজের কাটিং বোধহয় দেখতে পাচ্ছি, কি আছে এগুলোর মধ্যে? হ্যাঁ, আমি প্রথমে বলি, তুমি শুরুটা করেছিলে অনুপ্রবেশকারী এবং শরণার্থী। আমি সিএ লাগু হওয়ার আগের থেকেই বারবার বিভিন্ন
চ্যানেলে, বিশেষ করে তোমাদের এই চ্যানেলে কিন্তু এই ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখো সোকল কিছু সেকুলারপন্থী সেকুলার সতীরা বারবার দুটো বিষয়কে গুলিয়ে ফেলছে, শরণার্থী এবং অনুপ্রবেশকারী। শরণার্থী কোনো একটা বাধ্যবাধকতার থেকে পৃথিবীর যে কোনো দেশে তারা আসে, শেল্টার নেয়, ভারতেও নিয়েছে, ভারতের সমস্যাটা আরও ভয়ানক। আর অনুপ্রবেশকারীরা অসৎ উদ্দেশ্য নিয়ে ঢোকে, এটা প্রথমে ক্লিয়ার করতে হবে, দুটো ডেফিনেশন। তৃতীয় হচ্ছে তোমাকে এই কাগজ থেকেই পুরনো একটা ডকুমেন্টস করছি যে সালটা হচ্ছে 1990 সাল। তৎকালীন ইন্দ্রজিৎ গুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি লোকসভায় দাঁড়িয়ে বলছেন ভারতে প্রায় 1 কোটি বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, তার সিংহভাগটাই ধর্মীয়গতভাবে মুসলিম, 75%। ইন্দ্রজিৎ গুপ্ত বলছেন, সালটা 1990 সাল। আচ্ছা, 11ই অক্টোবর 1992 সাল জ্যোতিবাবু লিখছেন তার দলীয় মুখপাত্র গণশক্তিতে, 1971 থেকে মুসলমানরা ভারতে আসতে শুরু করলো, 77 থেকে 1992 বিএসএফ 2,35,529 জনকে তাড়িয়ে দিল, তাদের মধ্যে 1,64,132 জন মুসলমান ছিল, বাকি ছিল হচ্ছে সামান্য পরিমাণ 68,000 হিন্দু। আমার কথা হচ্ছে যেখানে গিয়ে এটা তাদের ডিক্লারেশন 2004-এ 14ই জুলাই লোকসভায় কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল বললেন 1,20,53,950 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে, তারা 90% উপরে মুসলিম। আমার প্রশ্ন হচ্ছে আমি ধর্মের নামটা কেন নিলাম? সিএ স্পেসিফিক সিএ ভারতের আইন নয়, একটা আন্তর্জাতিক আইন, যেখানে বলা হচ্ছে শরণার্থীদের শেল্টার দেওয়া কোনো রাষ্ট্রের প্রাইম লক্ষ্য। ঘটনাচক্রে আগের সরকারগুলো ইন্টারন্যাশনাল রেফিউজি কমিশনে ভারতের সদস্য পদ নেয়নি একটাই কারণে, নিলে পরে ওই আইনটাকে মানতে হতো, অর্থাৎ শরণার্থীদের রেজিস্টার্ড দিতে হতো নাগরিকত্ব। কেন দেওয়া হয়নি? শিলভদ্রবাবু একটু আগে বললেন, দীর্ঘদিনের রাজনীতিবিদ, উনি জানেন এই শরণার্থীদের শরণার্থী করে রাখতে পারলে একটা ম্যাজিক আছে। কি ম্যাজিক জানো তো? যে এদের দিয়ে অনেক কিছু করা যায়, এটা ব্ল্যাকমেলিং। আর এই যে অনুপ্রবেশকারী, তাদের দিয়ে অনেক কিছু করা যায়। তোমাকে একটা সিম্পল আমি একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি অনুপ্রবেশকারীদের দিয়ে কি করানো যায়। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়া, মানে অন্য কারোর চোখ, অন্য কারোর মুখ দিয়ে দেখতে শুনতে হবে না, বলতে হবে না, অন্য কারোর কানেও শুনতে হবে না। একটা ছোট্ট দৃশ্য দেখাই। ভোট কেন্দ্রে, হ্যাঁ অবশ্যই আসবে, ভোট আপনি বলছিলেন বলে কথা প্রসঙ্গে, ভোট কেন্দ্রে হাতে নাতে ধরা পড়ে যাওয়া এক বাংলাদেশি ভোটার আমরাই দেখিয়েছিলাম। দেখুন আরেকবার রিক্যাপ। তুমি কি বাংলাদেশের? রিপন রাজবংশ। তুমি কি বাংলাদেশের? বলো না, বলো। তুমি কি বাংলাদেশের? হ্যাঁ, আমি এখানে নতুন বাড়িঘর করেছি। কোথায় বাড়ি তোমার? বাংলাদেশের বাড়ি আদতে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? আদতে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? ঢাকা জেলা। 30শে অক্টোবর 2021 স্পষ্ট স্বীকারোক্তি ক্যামেরার সামনে। শুধু যে আমাদের বুম ছিল বা ক্যামেরা ছিল এমনটা নয়, আর অন্যান্য সংবাদ মাধ্যমকে দেখতে পেলেন স্পষ্ট করে নয় বাংলাদেশ আমি ভোটার। এবার সুদীপ্ত বাবুর কথা অনুযায়ী এদের কাউকে বার করা যাবে না একদম। এরা যেহেতু দেশের ভোটে ভোট দিয়ে ফেলেছে, আরে ভোটটা দিল কি করে? ভোটার কার্ড করে দিল কে? রত্না বিশ্বাস বানিয়ে দিয়েছে না? জন্টু বাবু বলুন। আমি তোমাকে আরেকটু অ্যাড করব। নির্বাচন এই এই সরকার ক্ষমতায় আসার পরে এই তৃণমূল সরকারের গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিচ্ছে যে 2011 সালের পর থেকে যেখানে পশ্চিমবঙ্গের গড় জনগণের বৃদ্ধি লাস্ট সেন্সাস অবধি 11তে 13%, সেখানে সীমান্তবর্তী এলাকাগুলোতে 23% বৃদ্ধি পেয়েছে। এবং পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ বলছে এই অস্বাভাবিক জনবৃদ্ধি স্বাভাবিক জনসংখ্যা হারে বৃদ্ধি নয়। আমি তোমাকে বলে দিই কোন জেলা: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 18%, মুর্শিদাবাদ ভয়ানক 22%, বীরভূম মালদা 22%, বীরভূম 16.5%। তোমাকে পরিষ্কার বলছি, আরেকটা রিপোর্ট তারা দিলেন, পশ্চিমবঙ্গের 57টি সংশোধনাগারের মধ্যে তোমাকে বলছি 32টিতে অস্বাভাবিক হারে লাস্ট 6 মাসে পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তর, যেটা মুখ্যমন্ত্রী যার প্রধান মাথায় বসে আছেন, তারা রিপোর্ট দিচ্ছে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই গ্র্যাজুয়াল 6 মাসের একটা হিসাবে 32টি 57টির মধ্যে 32টি সংশোধনাগারে
93% বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে শুধু নয়, তাদের থেকে বিস্ফোরক দাবি উঠেছে। ধুলাগড় থেকে শুরু করে একাধিক জায়গায় কাউন্টার করে বাবাকে ভাড়া নিয়ে বাবা তৈরি করে এই আটকাবার জন্য তো বিএসএফ দাঁড়ান, দাঁড়ান, শুধু আমি ধরা তোমায়- পড়েছে শুনতে পাচ্ছেন না? আপনারা ধরা না বিএসএফ পড়লে গেল কি করে? শুনুন, আপনারা সংশোধনের বিএসএফ ক্যাম্প করার জন্য, নেই। বিএসএফ কে দেওয়ার জন্য, বাউন্ডারি করার জন্য জমি দেননি, কিলোমিটার থেকে তো 50 জমি দেননি। কিলোমিটার পশ্চিমবঙ্গ নেওয়ার ভারতবর্ষের সবচেয়ে বেশি অরক্ষিত। আমি এবার অর্চনা দিকে আসবো।